শিবকুমার একজন চাষি ছিল। ওর ভুট্টার ক্ষেত ছিল। বর্ষার আগে ওর পুরো ক্ষেতে ভুট্টা আর ভুট্টাই দেখা যেত। দেখেছো পিঙ্কি, এবার কত ভালো ফসল হয়েছে। মিষ্টি মিষ্টি ভুট্টা। খুব ভালো হয়েছে বাবা। ভুট্টা চাষ করার আনন্দই আলাদা সোনা। সেই জন্যই তো আমিও তোমার মতো ভুট্টা চাষই করব। এই না হলে কথা, তুই নিজের বংশধরের ধারাকে এগিয়ে নিয়ে যাবি। তুইও আমার মতোই চাষিই হবি। একদম বাবা। ক্ষেতের কাজ শেষ করে শিবকুমার আর পিঙ্কি বাড়ি ফিরে গেল। শুনলে তুমি সাধনা, পিঙ্কি আমার মতো চাষি হবে আর ও আমার মতো ভুট্টা চাষ করবে। বাহ বাহ, আমি তোর বিয়ের কথা ভাবছি, আর তুমি তো ওকে চাষি বানিয়ে ছাড়বে। মা, আমার বিয়ের এখন অনেক দেরি আছে। ঠিক আছে, কিন্তু সোনা, তুই পড়াশোনা করে তো বড় অফিসারও হতে পারবি। মাটিতে কাজ করার তোর দরকারটা কি বল? তুমি বুঝবে না মা, আমি মাটিকে ভালোবাসি। এই ভালোবাসা টাসা সব বেরিয়ে যাবে জীবন কাটানোর জন্য, যখন টাকা পয়সাই থাকবে না। সেরকম কিচ্ছু হবে না মা। সাধনা চাইতো না যে ওর মেয়ে চাষি তৈরি হোক, কিন্তু পিঙ্কি তো শুধু মাটিকেই ভালোবাসতো। কয়েক মাসের মধ্যে পিঙ্কি কৃষি মহাবিদ্যালয়ে ভর্তি হয়ে গেল। এখন ও যা পড়াশোনা করছিল সেগুলো ওর খুব পছন্দ হচ্ছিল। ও খুবই খুশি ছিল। একদিন বিকেলে পিঙ্কি যখন কিছু গাছ নিয়ে বাড়ি গেল। আরে বাহ, এ তো খুবই সুন্দর গাছ রে। কেমন চলছে তোর পড়াশুনো? খুব ভালো বাবা। জানো কত রকমের গাছপালা হয়? আমি তো সারা দিন মহাবিদ্যালয়ের বাগানে ঘুরে বেড়াতেই থাকি। খুব ভালো কথা। হ্যাঁ বাবা, আমি খুব খুশি হয়েছি। পরের সপ্তাহে আমাদের ভুট্টা চাষের ব্যাপারে শেখাবে বলেছে। তাহলে আগে তুই শিখবি, তারপর আমাকে শেখাবি, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। অবশেষে সেই দিনটা এসেই গেল যেদিন পিঙ্কির ক্লাসে ভুট্টা চাষের ব্যাপারে শেখানো শুরু হলো। ভুট্টা গাছ এমনিতে তো 100 দিনের মধ্যেই ফসল হয়, আর এটা প্রায় প্রতি ঋতুতেই হয়ে থাকে। কিন্তু ভুট্টার চারাকে আরও তাড়াতাড়ি ফলনের ব্যবস্থা করা যায়। সেটা কিভাবে স্যার? এই গাছগুলোকে প্রয়োজনীয় মাইক্রোনিউট্রিশন দিয়ে, আর জমিতে যদি ছাঁচ ছেটানোর ব্যবস্থা করা যায়, তাহলে ভুট্টার চারাগুলো 50 থেকে 60 দিনের মধ্যে তৈরি হয়ে যাবে। এত তাড়াতাড়ি? আর এতে চাষির আমদানিও দ্বিগুণ হতে পারে। ভুট্টার আমদানি দ্বিগুণ হতে পারে, এই কথাটা পিঙ্কির মাথায় বসে গেল। আমাকে চট করে এসব বাবাকে বোঝাতে হবে। পিঙ্কি টিচারের সমস্ত কথা ভালো করে শুনল, আর তারপর যখন ক্লাস শেষ হলো ও ওর বাবার সাথে দেখা করতে দৌড়ে গেল। বাবা, আমি শিখে গেছি। কি শিখে গেছিস? ভুট্টার চাষ কিভাবে উন্নত করা যায় আমি সব কিছু শিখে গেছি। গাছগুলোতে আমাদের ছাঁচ ছিটিয়ে দিতে হবে। ছাঁচ? হ্যাঁ, ছাঁচ বাবা। পিঙ্কির টিচার যা যা বলেছিল পিঙ্কিকে, সব কিছু ও নিজের বাবাকে বলে দিল। আমার তো বিশ্বাসই হচ্ছে না যে ভুট্টা 60 দিনের মধ্যে ফলানো যায়, কিন্তু আমার একবার চেষ্টা অবশ্যই করতে পারি। পরের দিন শিবকুমার অনেক পরিমাণ ছাঁচ কিনে আনলো, আর তারপর ওই ছাঁচগুলো গাছে ছেটাতে লাগলো। আমার তো বিশ্বাসই হচ্ছে না যে এতে ফসল ভালো হবে, কিন্তু দেখা যাক। কিন্তু বাবা, আমার বিশ্বাস হচ্ছে। এখন শিবকুমার আর পিঙ্কি অপেক্ষা করতে লাগলো। ভুট্টা গাছগুলো তাড়াতাড়ি বাড়তে লাগলো। কিছু দিনের মধ্যে সমস্ত গাছে ভুট্টা এসে গেছিল। এত তাড়াতাড়ি এসব কি করে হতে পারে? আমি বলেছিলাম না বাবা। বাবা মেয়ে দুজনেই খুব খুশি হলো। প্রায় 50 দিন পর ভুট্টার ফসল কাটার জন্য তৈরি হয়ে গেছিল। এ তো দারুণ ব্যাপার হলো সোনা। এবার তুমি বছরে 2 বার ভুট্টা চাষ করতে পারবে, যাতে তোমার আমদানিও দ্বিগুণ হবে বাবা। হ্যাঁ। শিবকুমার আর পিঙ্কি সমস্ত ভুট্টা তুলে ফেললো, আর ওই ভালো মানের ভুট্টা দিয়ে ওরা ভালো টাকা রোজগার করে নিল। দেখো সাধনা, আজ আমাদের মেয়ের জন্য আমাদের ফসল এত ভালো হয়েছে। আগে থেকেই আমার মেয়ের ওপর খুব গর্ব ছিল। আর এখন আমারও হচ্ছে।
গোটা পরিবার খুব খুশি হলো। শিবকুমার 50 দিনের মধ্যে ভুট্টা চাষ করেছে, এই কথাটা গোটা গ্রামে আগুনের মতো ছড়িয়ে পড়ল। আর সমস্ত ভুট্টা চাষিরা শিবকুমারের কাছে এলো। আমাদেরও বলো যে কিভাবে করলে সব, আমরাও তো ভালো ফসল করতে চাই শিবকুমার ভাই। আমি সবাইকে বলবো, আমরা এই ফসল ফলানোর সময় ছাঁচ ছিটিয়ে দিয়েছি। ছাঁচের ভেতরে শুষ্ক পোষক তত্ত্ব ভরা থাকে, যাতে গাছগুলোকে বড় হতে সাহায্য করে, আর ভুট্টা গাছ দ্বিগুণ তাড়াতাড়ি বেড়ে ওঠে। বাহ, আমরাও এই পদ্ধতি ব্যবহার করব। হ্যাঁ, আমিও। আমরা যদি সবাই মিলে একসাথে এই কাজটা করি? কিভাবে? পিঙ্কি সবাইকে নিজের পরিকল্পনা বলল, আর সবাই খুব খুশি হলো। এটা তো দারুণ ব্যাপার হবে। সমস্ত চাষিরা নিজেদের মত অনুযায়ী টাকা জমা করলো। ওই টাকা দিয়ে শিবকুমার আর পিঙ্কি মিলে একটা ট্রাক ছাঁচ কিনে নিল, আর ক্ষেতের পাশের কুয়োতে ওই ছাঁচ মিশিয়ে দিল। পুরো কুয়োতে শুধু ছাঁচই ভর্তি ছিল। এবার এটা হলো ছাঁচের কুয়া। এ দিয়ে তো সবার ক্ষেতেই ছাঁচ ছেটানো যাবে দেখছি। একদম, সব চাষিরা নিজেদের নিজেদের প্রয়োজন মতো ওই কুয়ো থেকে ছাঁচ নিতে পারবে। ছাঁচের কুয়ো দেখে গ্রামবাসীরাও অবাক হয়ে গেল। চাষিরা ক্ষেতে ছাঁচ দিয়ে সেচাই করলো, আর সবার ভুট্টার ক্ষেত তাড়াতাড়ি বেড়ে উঠল। কিছুদিনের মধ্যে গাছগুলোতে ভুট্টা দেখা গেল। এ তো দারুণ ব্যাপার। এবার আমরা সবাই খেতে 6 থেকে 7 বার ফসল ফলাতে পারবো। হ্যাঁ, ভালো ফসলের ভালো দামও পাওয়া যাবে। সমস্ত চাষিরা তাদের ভুট্টার ফসলের খুব ভালো দাম পেল, আর গোটা গ্রাম খুশি হলো। সমস্ত লোকজন শিবকুমারের জয় জয়কার করছিল। শিবকুমার ভাইয়ের জয়, শিবকুমার ভাইয়ের জয়। এই সব আমার জন্য নয়, আমার মেয়ে পিঙ্কির জন্য হয়েছে। ও কৃষি মহাবিদ্যালয়ে কৃষি বিজ্ঞান নিয়ে পড়েছিল। বাহ ভাই, তোমার মেয়ে তো অসাধ্য সাধন করেছে। সোনা, খুব ভালো মেয়ে। পিঙ্কির প্রশংসা শুনে ওর মা বাবার ওর ওপর খুব গর্ব হলো। ছাঁচের কুয়ো চাষিদের জন্য অমৃতের কুয়ো হয়ে গেল। হাইওয়ের কিনারে কাজুমান্ডি নামের একটা গ্রাম ছিল। গ্রামে থাকতো রমন। রমন শিক্ষিত আর বেকার ছিল। ওর মা বাবা ছিল না, কিন্তু হাইওয়ের পাশে জমির ছোট্ট একটা টুকরো ছিল। তাতে রমন চাষবাস করত, আর সবজিগুলোকে নিয়ে বিক্রি করে ঘরের খরচা চালাতো। রমন সবজি বিক্রি করতে পার্লারওয়ালির বাড়ি যেত। পার্লারের রূপা রমনের কাছ থেকে সবজি কিনত। রূপা দেখতে খুবই সুন্দরী ছিল, একদম দুধের মতো ফর্সা রং ছিল। রমন রূপাকে পছন্দ করত। আর প্রতিদিন সবজি বিক্রি করতে ওর বাড়ি যেত। এখন শুধু দেখলেই মন ভরবে না, আমার উপর হাত চাইতেই হবে। পরের দিন রমন সবজি বিক্রি করতে গেল, আর পার্লারওয়ালি সবজি কিনতে এলো। আর সুযোগ দেখে রমন কথা শুরু করলো। আন্টি, আমি রূপাকে বিয়ে করতে চাই। এটা শুনেই পার্লারওয়ালি রেগে লাল হয়ে গেল। ওয়ে, আলু পেঁয়াজের দোকান, তুই জানিস আমার মেয়েকে দুধ দিয়ে স্নান করাই, সবজি আমি খাই, আর ওকে দুধ দই পনির খাওয়াই। তুই করতে পারবি এসব? ভিখারি কোথাকার, চলে যা এখান থেকে, দ্বিতীয়বার যেন তোর মুখ না দেখতে পাই। এই বলে পার্লারওয়ালি রেগে ভেতরে চলে গেল। হতাশ হয়ে রমন ওখান থেকে চলে আসে। তখনই ওর পেছনে রূপা দাঁড়িয়ে কাঁদছিল। তুমিও কি আমাকে ভুল বুঝো? না, তুমি ভুল।
না, আমার মা ভুল। আমি মায়ের কথা শুনি। যদি আমাকে চাও তাহলে মায়ের মতো পাল্টানোর চেষ্টা করো। এরকম বলে রূপাও চলে গেল আর হতাশ রমন বাড়ি ফিরে এলো। তার মানে রূপা আমাকে ভালোবাসে, শুধু একটাই সমস্যা হলো মা। বড়লোক হওয়ার জন্য সবজির ব্যবসা বাড়াতে হবে, আর তার জন্য প্রয়োজন জলের। তারপর আর কি, নিজের সমস্ত জমা পুঁজি দিয়ে রমন হাইওয়ের কিনারে নিজের ক্ষেতে কুয়ো খোঁড়ানো শুরু করলো। কিন্তু ও হতাশ হয়ে গেল। 100 ফিট গভীর হওয়া সত্ত্বেও এক ফোঁটাও জল পাওয়া গেল না, আর রমন হতাশ হয়ে কাঁদতে লাগলো। সমস্ত জমানো পুঁজি দিয়ে কুয়া বানালাম, আর তার বদলে কি পেলাম? ধুলো, মাটি আর পাথর। রমন কাঁদছিল, আর তখনই একজন সাধু বাবা এলেন আর বললেন, কেঁদে কোনো লাভ নেই, এই জমিটা অভিশপ্ত, এক ফোঁটা জলও পাওয়া যাবে না। এরকম কেন? 1000 বছর আগে এক ঋষি কমণ্ডলুতে দুধ নিয়ে এখানে তপস্যা করতে এসেছিলেন। যেই ওর কমণ্ডলুটা রাখলো, কমণ্ডলুটা পড়ে গেল আর সব দুধ মাটি শুষে নিল। রেগে গিয়ে ঋষি অভিশাপ দিল, এক ফোঁটাও জল বেরোতে পারবে না, আর সেই অভিশাপ আজও চলছে। পণ্ডিতের কথা শুনে দুঃখী রমন বাড়ি ফিরে এলো আর ঘুমিয়ে পড়ল। রাতে হাইওয়ে দিয়ে দুধের একটা ট্যাঙ্কার যাচ্ছিল। হঠাৎ করে ট্যাঙ্কারটা উল্টে গেল আর সমস্ত দুধ হাইওয়ে থেকে গড়িয়ে পড়তে লাগলো। সকাল হতেই রমন হাইওয়েতে আসলো আর ও উল্টে পড়ে থাকা ট্যাঙ্কারটা দেখলো। রমন কুয়োর কাছে এলো আর দেখতে দেখতেই ও অবাক হয়ে গেল। ও দেখল যে পুরো কুয়োটা দুধ দিয়ে ভর্তি হয়ে গেল। মনে হয় ট্যাঙ্কারের সব দুধ কুয়াতে ভরে গেছে। রমন এ কথা ভাবছিলই, তখন পেছন থেকে একজন ওকে ডাক দিল। রমন পেছনে দেখল যে একজন সেঠ দাঁড়িয়ে আছে। আমি হলাম মিল্কা শেঠ, মিল্কা অ্যান্ড মিল্কা কোম্পানির মালিক। চাষিদের কাছ থেকে দুধ কিনে আমাদের ট্যাঙ্কার শহরে আসছিল, উল্টে গিয়ে সব দুধ তোমার কুয়োতে ভরে গেছে। আমরা কি আমাদের দুধ বের করে নিতে পারি? হ্যাঁ, নিশ্চয়ই নাও, কুয়োটা আমার, কিন্তু দুধ তো আপনাদের। তারপর আর কি, সেঠ একটা ট্যাঙ্কার আনালো আর কুয়োতে ট্যাঙ্কার পাইপ লাগানো হলো, আর কুয়োর দুধ ট্যাঙ্কারে ভর্তি হতে শুরু করলো। 2 মিনিটের মধ্যেই ট্যাঙ্কার ফুল হয়ে গেল, কিন্তু কুয়োর ভেতর থেকে এক ফোঁটাও দুধ কম হলো না। সেঠের সাথে সাথে রমনও অবাক হয়ে গেল। অবাক ব্যাপার, আমাদের তো এক ট্যাঙ্কার দুধ ছিল, সব বের করে নেওয়া হলো, তবুও কুয়ো শেষ হলো না। ব্যাপারটা কি? আজ পর্যন্ত জীবনে এরকম ঘটনা দেখিনি। ভাই রমন, আমি তোমাকে 100 ট্যাঙ্কারের পুরো টাকা দিচ্ছি আর কন্ট্রাক্টও দিচ্ছি। রোজ 100 ট্যাঙ্কি দুধ চাই। মিল্কা অ্যান্ড মিল্কা কোম্পানির তোমার কুয়ার দুধ বিক্রি করবে। এই নাও পুরো 1 কোটি টাকা 50 ট্যাঙ্কারের জন্য। সেঠ রমনকে 1 কোটি টাকা দিল আর রমন খুশিতে পাগল হয়ে গেল। পুরো গ্রামে কুয়োর কথা ছড়িয়ে পড়ল আর পুরো গ্রাম কুয়ো দেখতে চলে এলো। পার্লারওয়ালিও রূপাকে নিয়ে কুয়ো দেখতে এলো। তখন রমন বলল, আন্টি, রূপা দুধ দিয়ে স্নান করতো, এখন দুধ দিতে পারবো। পার ডে 1 কোটি টাকা রোজগার করি, এখন তো হ্যাঁ করে দিন। কাল সকালে চা খেতে এসো, বিয়ের তারিখ ঠিক করতে হবে। এই শুনে রূপা লজ্জা পেল আর রমনও খুশি হয়ে গেল। দুপুরবেলা সাধু বাবা আবার এলো আর বলল, কুয়াতে দুধ এই জন্য এসেছে কারণ ট্যাঙ্কারের দুধের সাথে কমণ্ডলুর দুধ মিশে গেছে, আর এই কুয়াটা কখনোই খালি হবে না। যা হয়েছে ভালোই হয়েছে, ঋষির অভিশাপ আমার জন্য শাপের বর হয়েছে। এইভাবে দুধের কুয়ার জন্য রমনের পুরো জীবনটাই বদলে গেল আর রমন বড়লোক হয়ে গেল।
উড়িষ্যাতে রূপনগর নামের একটা গ্রাম ছিল। গ্রামে দুটো ডেয়ারি ছিল, একটা ছিল সঙ্গীতার ডেয়ারি আর তার সামনে আরেকটা ছিল মিনার ডেয়ারি। সঙ্গীতা আর মিনার মধ্যে একটাই মিল ছিল যে দুজনেরই মা ছিল না আর দুজনের বাবাই অসুস্থ থাকতো, তাই মিনা আর সঙ্গীতাকে নিজেদের দোকান সামলাতে হতো। সঙ্গীতার দুটো ছোট ভাই ছিল। সঙ্গীতা আর মিনা দুজন পরস্পরকে অপদস্থ করার কোনো সুযোগ ছাড়তো না। একদিন যখন সঙ্গীতা সকাল সকাল দোকান খুলছিল, তখন মিনা ওকে বলল, সঙ্গীতা, আমি শুনেছি তুই দেশি ঘিতে ডালডা মেশাস। তুই যদি বলিস তাহলে গ্রামের সবাইকে সত্যি বলে দেব। হ্যাঁ? না, আমি দেশি ঘিতে ডালডা মেশাই না, কিন্তু আমি শুনেছি যে তুই দেশি ঘিতে তোর নাক মেশাস, যা সবসময় নালার মতো বয়ে যায়। সঙ্গীতার বাবা একজন সৎ মানুষ ছিলেন। উনি সব সময় সঙ্গীতাকে ঘিয়ের বিশুদ্ধতার বিষয় খেয়াল রাখতে বলতেন। মা, খাবার জিনিসের ব্যবসায় সাফল্য পেট গেলে সততা আর বিশুদ্ধতা হলো সব থেকে জরুরি একটা বিষয়। সততা আর বিশুদ্ধতার চর্চা কিন্তু অনেক দূর অবধি ছড়ায়। ভোপুরাং সিঙ্গাড়াওয়ালার নাম কিন্তু আমাদের আশেপাশের গ্রামের সবাই জানে, কারণ ওর সিঙ্গাড়া সব উপকরণ হলো ভালো। ওদিকে মিনার বাবা ছিলেন চালাক আর লোভী মানুষ। মিনা মা, ব্যবসা শুধু একটা উদ্দেশ্য থাকে, তা হলো বেশি লাভ করা। দেশি ঘি তৈরি করার সময় ঘিকে বেশি জাল দেওয়া উচিত নয়, কারণ ঘি যত বেশি জল তত কম হয়ে যায়। তাই ঘিকে কাঁচা অবস্থায় রাখবে। কিন্তু বাবা, আমি তো শুনেছি কাঁচা ঘি শরীরের পক্ষে ক্ষতিকারক। মা, এত ভাবলে ব্যবসায় লাভ করতে পারবে না। আর ঘি বেশি জাল দিতে গেলে জ্বালানিও তো বেশি দরকার হয়। কিছুদিন পর সঙ্গীতার বাবা মারা গেলেন। বাবার মারা যাওয়ার পর সঙ্গীতার দেশি ঘিয়ের বিক্রি অনেক বেড়ে গেল। তার কারণ ছিল সঙ্গীতার দেশি ঘিয়ের বিশুদ্ধতা, আরেকটা কারণ হলো গ্রামের লোকজনের সঙ্গীতার প্রতি সহানুভূতি ছিল, কারণ বাবা মাহীন সঙ্গীতা ও দুই ভাইকে একাই মানুষ করছিল। বাবা, যেদিন থেকে সঙ্গীতার বাবা মারা গেছেন তবে থেকে আমাদের দেশি ঘিয়ের দিকে কেউ তাকাচ্ছেই না। চিন্তা করো না মা, এই ওষুধটা নিয়ে যাও। এটা আমি শহর থেকে এনেছি। যে কোনোভাবে সঙ্গীতার দেশি ঘিয়ের মধ্যে মিশিয়ে দাও। মিনা সঙ্গীতার দোকানে ঢোকার সুযোগ খুঁজছিল। একদিন সঙ্গীতার বাড়িতে একজন অতিথি আসে। সঙ্গীতা দোকান ফাঁকা রেখেই বাড়িতে চলে যায়। মিনা সুযোগ বুঝে সঙ্গীতার দোকানে ঢুকে পড়ল আর ওর বাবার দেওয়া ওষুধটার কয়েক ফোঁটা দেশি ঘিতে মিশিয়ে দিল। 10 মিনিট পর যখন সঙ্গীতা ফিরে এলো, ততক্ষণে মিনা ওর কাজ সেরে ফেলেছিল। পরের দিন রাখি বন্ধনের অনুষ্ঠান ছিল। সঙ্গীতার দেশি ঘি প্রচুর বিক্রি হয়েছিল, আর সেই দেশি ঘিয়ের তৈরি যে জিনিসই কেউ খেলো তার ভয়ঙ্কর পেট খারাপ হলো। আরে রামবাবু, খবর টবর কি? কিচ্ছু জিজ্ঞেস করবেন না শ্যামলাল। কাল দেশি ঘিয়ের পুরি খেয়েছিলাম, ল্যাট্রিন যেতে যেতে অবস্থা খারাপ হয়ে গেছে। আমার বউ দেশি ঘিয়ের পুরি খেয়েছিল, তারও পেট খারাপ হয়ে গেছে। তুমি দেশি ঘি কোথা থেকে কিনেছিলে? সেখান থেকেই কিনেছিলাম যেখান থেকে সবাই কেনে, সঙ্গীতার দোকান থেকে। সমস্ত গ্রামবাসী সঙ্গীতার দোকানে পৌঁছলো। দেশি ঘিয়ের পরীক্ষা করানো হলো আর তাতে কেমিক্যাল পাওয়া গেল। গ্রামবাসীরা সঙ্গীতা আপনাদের সহানুভূতির সুযোগ নিয়েছে আর ঘিতে কেমিক্যাল মিশিয়েছে, ওকে তাড়াতাড়ি গ্রাম থেকে বের করে দেওয়া উচিত। সঙ্গীতাকে গ্রাম থেকে বের করে দেওয়া হলো। হে ভগবান, আমাকে সাহায্য করো। আমার ভাই দুটো খুব ছোট এখনো, ওরা কি খাবে আর নিজেদের কিভাবে সামলাবে? কথায় বলে সত্যিকারের প্রার্থনায় অনেক শক্তি থাকে। ঠিক ওই সময় রাস্তা দিয়ে এক জাদুকরের দল যাচ্ছিল। জাদুকররা দেখলো একটা মেয়ে রাস্তার ধারে বসে কাঁদছে। কি হয়েছে মা? কেউ কি তোমাকে দুঃখ দিয়েছে তাই তুমি এত কাঁদছো? না,
ঘিতে কেমিক্যাল মেশানোর অপরাধে গ্রামবাসীরা আমাকে গ্রাম থেকে বের করে দিয়েছে। তাই কাঁদছি আমি তো ঘিতে কিচ্ছু মেশাইনি। আমি আমার জাদু দৃষ্টি দিয়ে সব কিছু দেখে নিয়েছি। তুমি একজন সৎ মেয়ে। তোমার গ্রামে তুমি ফিরে যাও আর গ্রামবাসীদের কাছে অনুরোধ করো যাতে তারা তোমাকে আরও একটা সুযোগ দেয়। এটা তোমার দেশি ঘিয়ের সাথে মিশিয়ে দেও। আরও একটা কথা। জাদুকর সঙ্গীতার কানে কানে কিছু বলে। সঙ্গীতা গ্রামে ফিরে এলো, আরো গ্রামবাসীদের কাছে হাত জোর করে ক্ষমা চাইলো। অনেক অনুনয় করার পর গ্রামবাসীরা ওকে আর একটা সুযোগ দিল। সঙ্গীতা জাদুকরের দেওয়া ঘি নিজের দেশি ঘিয়ের সাথে মিশিয়ে দিল আর আবার ঘি বিক্রি করা শুরু করলো। গ্রামে এখন আর কেউ সঙ্গীতার ঘি কিনতে আসছিল না, সবাই মিনার দোকানে যাচ্ছিল। অনেক দিন পর একজন লোক সঙ্গীতার দোকানে এলো। কেমন আছো মন্টু কাকা? সব ঠিক আছে তো? মা, আমার খুব অসুস্থ। মাথায় ব্যথা, জ্বর, পায়ে ব্যথা, কোমরে ব্যথা। কোনো রোগই সারছে না। আমাকে 250 গ্রাম দেশি ঘি দাও না। মন্টু কাকা রাতে দেশি ঘিয়ে পরোটা খেলেন। পরের দিন ঘুম থেকে ওঠার পর মন্টু কাকা সব রোগ উধাও হয়ে গিয়েছিল। মন্টু কাকা সারা গ্রাম ঘুরে ঘুরে এই খবরটা ছড়িয়ে দিলেন যে সঙ্গীতার দেশি ঘি খেয়ে ওনার সব রোগ সেরে গেছে। তারপর আর কি, গ্রামের লোকেরা সঙ্গীতার দোকানে ঝাঁপিয়ে পড়ল। আবার মিনার বিক্রি কমে গেল। বাবা, সঙ্গীতার দেশি ঘি খেয়ে অসুস্থ মানুষ সুস্থ হয়ে যাচ্ছে, আমাদের ঘিয়ের দিকে কেউ তাকাচ্ছেও না। চিন্তা করিস না মা, এবার আমি শহর থেকে এমন একটা ওষুধ অর্ডার দিয়ে এনেছি, তাতে পেট খারাপের সাথে সাথে বমি, জ্বর আর চুলকানিও হবে। মিনা আবার ওর বাবার দেওয়া ওষুধটা সঙ্গীতার ঘিতে মেশানোর সুযোগ খুঁজতে লাগলো। একদিন সঙ্গীতা যখন বাড়িতে খাবার খেতে গেল, তখন মিনা ওর দোকানে ঢুকে দেশি ঘিতে ওষুধটা মিশিয়ে দিল। এবার বুঝবে মজা। পরের দিন সকালে যখন মিনা দোকান খুলতে এলো, তখন ও দেখলো সঙ্গীতার দোকানের সামনে গ্রামবাসীদের ভিড় জমা হয়েছে। মনে হয় এবার গ্রামবাসীরা সঙ্গীতাকে ধোলাই করার জন্য জমা হয়েছে। কিন্তু যখন মিনা দোকানে পৌঁছলো, তখন ওর পায়ের নিচ থেকে মাটি সরে গেল। ও দেখলো যে দোকানে সিডি চলছে। গ্রামের লোকেরা টিভিতে দেখছে যে মিনা সঙ্গীতার ঘিতে কিছু মেশাচ্ছে। এসো মিনা, এসো, এবার তোমার জন্য ধরা পড়ে গেছে, কারণ আমি আমার দোকানে সিসিটিভি ক্যামেরা লাগিয়ে রেখেছি। গ্রামের মহিলারা মিলে মিনাকে খুব পেটালো আর ওকে আর ওর বাবাকে গ্রাম থেকে বাইরে বের করে দিল। জীবন এক গরিব দুধওয়ালা ছিল। ও গ্রামে ঘুরে ঘুরে দুধ বিক্রি করত। দুধ নেবে? দুধ, গরুর দুধ, টাটকা দুধ। দাদা 1 লিটার দুধ দিয়ে দিন। গ্রামের অনেক লোক জীবনের থেকে দুধ কিনত আর দুধ বিক্রির টাকায় জীবনের পরিবারের দিন কাটত। কিন্তু জীবনের স্ত্রী রাধা সব সময় তাকে নতুন গরু কেনার জন্য পরামর্শ দিত। আমাদের গরুর বয়স হয়ে গেছে, ও আর বেশি দুধ দিতে পারে না। তুমি একে বিক্রি করে নতুন গরু কিনে নেওয়া উচিত, যাতে তোমার উপার্জন আরো বেশি হয়। তোমাকে কতবার বলেছি যে এই গরু বিক্রির কথা বলবে না। এই গরুটা আমাকে আমার মা এনে দিয়েছিলেন আর বলেছিলেন একে ভালো করে যত্ন করতে। এ শুধু একটা গরুই নয়, ও আমার পরিবারের একজন। রাধা, ঠিক আছে, কম করে তুমি এমন টাকা তো জমাতে চেষ্টা করতে পারো যাতে আমরা একটা নতুন গরু কিনতে পারি। হ্যাঁ, আমি চেষ্টা করছি। জীবন তার গরুকে খুব ভালোবাসতো। ও তার গরুর খুব খেয়াল রাখতো। ও নিজের হাতে তাকে খাওয়াতো আর ওর সঙ্গে কথাও বলতো। গরু মাতা, তোমার সাথে আর একটা গরু আসবে, তুমি তাকে তোমার বন্ধু করে নিও। ঠিক বলতে পারছি না যে কবে আসবে, কিন্তু আমি টাকা জমাচ্ছি।
আশা করি তাড়াতাড়ি এসে যাবে। তুমি আমার উপর তোমার এই দয়া জারি রেখো। এখন জীবন আশেপাশের গ্রামেও দুধ বিক্রি করতে যেতে লাগলো। সব দুধ বিক্রি করে ফিরতো। বেশি যে পয়সা রোজগার হতো সেটা একটা ভাঁড়ে জমাতে লাগলো। আমাদের নতুন গরু খুব তাড়াতাড়ি আসবে। হ্যাঁ, এসে যাবে। কয়েক মাস কেটে গেল আর জীবন এখনো দুধ বিক্রি করে টাকা রোজগার করত। একবার জীবনের গরুর শরীর খারাপ হয়ে গেল। এর আবার কি হলো? জানি না, কালও তো ঠিক ছিল, কিন্তু এখন খাবার খেলেই বমি করছে। হে ভগবান, আমি এখনই ডাক্তার ডেকে আনছি। জীবন দৌড়ে পশু চিকিৎসকের কাছে গেল আর তাকে ওর বাড়িতে নিয়ে এলো। এই দেখুন ডাক্তারবাবু, আমার গোমাতা কিছুই খাচ্ছে না, শুধু বমি করছে। মনে হচ্ছে এর পেট খারাপ হয়েছে আর তাই খুব দুর্বল হয়ে পড়েছে। এই সমস্যা কতদিন ধরে হচ্ছে? কাল রাতেও তো গোমাতা ঠিকই ছিল, মাত্র একদিনেই এই অবস্থা। এ তো বেশ চিন্তার কথা। আমি কিছু ওষুধ দিয়ে দিচ্ছি, দেখি কি পরিবর্তন হয়। ঠিক আছে। ডাক্তার গরুকে ইঞ্জেকশন দিলেন আর কিছু বড় বড় গুলি গোমাতার মুখের ভেতরে দিয়ে দিল। ডাক্তারবাবু, আমার গোমাতা কবে ঠিক হয়ে যাবে? কিছু বলতে পারছি না। গরুর বয়স হয়ে গেছে, ওষুধ যদি ঠিক মতো কাজ করে তাহলেই তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। আমি কাল সকালে আবার এসে দেখে যাব। ঠিক আছে ডাক্তারবাবু। ডক্টর চলে গেলেন আর জীবন সারা রাত ধরে তার গোমাতার পাশেই বসে রইল। হঠাৎ রাতে তার গোমাতা কাঁদতে লাগলো। কি হলো গোমাতা, কি হলো? জীবনের গোমাতার চোখের জল বন্ধই হচ্ছিল না। জীবন কিছুই বুঝতে পারছিল না। সে তার গরুকে জড়িয়ে ধরল আর কাঁদতে কাঁদতে কখন যে গোমাতার দম বেরিয়ে গেল। যখন গোমাতা শ্বাস নেওয়া বন্ধ করে দিল তখন জীবন হতবাক হয়ে গেল। না! ও জোরে জোরে কাঁদতে লাগলো। রাধা দৌড়ে এলো। আমার গোমাতা চলে গেল। রাধা, আমার গোমাতা চলে গেল। রাধা এটা আগেই আন্দাজ করেছিল। গরুর বয়স হয়েছিল, কিন্তু জীবনের কাছে তার গরুই ছিল সবকিছু। গোমাতার মৃত্যুতে জীবন গভীর শোক পেল। জীবন তার খাওয়া দাওয়া ছেড়ে দিল। ওর কোনো কিছুতেই মন বসছিল না। এটা তো হবারই ছিল। তুমি তোমার গরুকে খুবই ভালোবাসতে, সেটা আমি জানি, কিন্তু ও এখন এই দুনিয়াতে নেই। কিন্তু আমরা তো আছি। আমাদের বেঁচে থাকতে গেলে কিছু না কিছু তো করতেই হবে। আমাদের অন্য গরু কিনতে হবে। ঠিক আছে। রাধা ভাঁড়টা আনলো আর সেটাকে ভেঙে ফেললো আর টাকা গুনতে লাগলো। এখানে তো মাত্র 2000 টাকা। এত কম টাকায় গরু কোত্থেকে আসবে? আমি কিছুই জানি না। আমার সবকিছু তো আমার গরুই ছিল। এখন ভগবানের যেটা ইচ্ছে হবে। হে ভগবান! রাধা বুঝতেই পারছিল না যে এখন সংসার চলবে কি করে। ও ভগবানের কাছে প্রার্থনা করতে লাগলো, প্রভু, আপনি তো কিছু একটা চমৎকার করুন প্রভু। রাতে শুতে যাবার আগে জীবন গোয়াল ঘরে এলো। সে তার গোমাতাকে স্মরণ করতে লাগলো। এখানে আমার গোমাতা শুয়ে থাকতো আর এখানে আমি ওর সঙ্গে খাবার জন্য জল ভরে রাখতাম। আজ তো ও নেই আর জলের পাত্রটাও খালি। ভগবান, আপনি আমার গোমাতাকে কেন নিয়ে নিলেন? জীবন আবার উদাস হয়ে পড়ল আর বাড়ির ভেতরে চলে গেল। জীবন আর রাধা শুয়ে পড়ল আর জীবনের স্বপ্নে তার গোমাতা এলো। জীবন, তুমি আমাকে খুব যত্ন করেছো। এখন আমি নেই, কিন্তু সারা জীবন তোমার দুধ কম পড়বে না। জীবনের স্বপ্ন শেষ হতেই হঠাৎ বৃষ্টি শুরু হয়ে গেল। বৃষ্টির আওয়াজে রাধার ঘুম ভেঙে গেল। এই মরশুমে বৃষ্টি? রাধা জানালা দিয়ে উঁকি মেরে দেখলো বাইরে বৃষ্টি পড়ছে, কিন্তু এই বৃষ্টি একটু অন্যরকম। জলের রং সাদা ছিল। এটা কেমন বৃষ্টি আবার? রাধা জীবনকে ডেকে দিল। দেখো না, সাদা রঙের বৃষ্টি হচ্ছে। কি? জীবনও জানালায় উঁকি মারলো আরো চমকে গেল। এটা সাদা রঙের নয়, এটা দুধের বৃষ্টি। দুধের
বৃষ্টি। গোমাতা আমার স্বপ্নে এসেছিলেন আর বললেন জীবনে আমার দুধ কম পড়বে না। হে ভগবান! কিছুক্ষণ পর বৃষ্টি থেমে গেল আর তখন রাধা আর জীবন বাইরে এসে দেখলো যে বাইরে রাখা সব বাসন আর জলের পাত্রে দুধ ভরে গেছে। এতগুলো দুধ! গোমাতা আমাদের জীবন ভরিয়ে দিল। ধন্যবাদ গোমাতা। জীবন সব দুধ একসাথে করে গ্রামে বিক্রি করতে লাগলো। দুধ নেবে? দুধ, গরুর দুধ, টাটকা দুধ। গ্রামবাসীরা সব সময়ের মতো জীবনের কাছে দুধ কিনলো, কিন্তু যখন কোনো রোগী ওই দুধটা খেলো তার রোগ সেরে গেল। দেখো বৌমা, আমার এই বাতের ব্যথাটা ঠিক হয়ে গেল। আমার ফ্র্যাকচারও ঠিক হয়ে গেছে মা। গ্রামবাসীরা চিন্তিত ছিল। জীবনের দুধ গ্রামবাসীদের কাছে অমৃত হয়ে গেল। পরের রাত আবার দুধের বৃষ্টি হলো। সব বাসন আর ট্যাঙ্কি দুধে ভরে গেল আর সকাল হতেই লোকেরা দুধের জন্য লম্বা লাইন লাগালো। বাবা, শুনেছি তোর দুধে অসুখ ঠিক হয়ে যায়, আমাকেও একটু দুধ দিয়ে দে। এই নিন মাসিমা। দূর দূর থেকে লোক জীবনের দুধ কিনতে আসতে লাগলো। একদিকে জীবনের উপার্জন বেড়ে গেল আর অন্যদিকে এই অমৃত দুধ খেয়ে লোকেরাও ভালো হতে লাগলো। জীবনের গোমাতা জীবনের জীবন ভরিয়ে দিল দুধের বৃষ্টি দিয়ে।